আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য, আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের নির্দেশে বল প্রয়োগে বেড়েছে নিহতের সংখ্যা। নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়া কায়েম করেছিল মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে মন্তব্য ট্রাইব্যুনালের অসন্তোষ, ভবিষ্যতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান, আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। জুলাই আন্দোলনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটনা বিশ্লেষণ করে দেয়া তথ্য অনুসন্ধান প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, শেখ হাসিনার পতিত সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়। এতে ১,৪০০ মানুষ নিহত হয়। র্যাব ও এনটিএমসি বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছে জাতিসংঘ। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা ছাত্র জনতার এক দফায় রূপ নেয়। তাতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়। কার নির্দেশে মানবাধিকার লঙ্ঘন এবং কত প্রাণহানি হয়েছে, এসব তদন্তে বাংলাদেশের ৮ শহরে অনুসন্ধান করে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রায় ১ মাস তদন্তের পর বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর। ১২৭ পৃষ্ঠার প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গুলি, গ্রেপ্তার, আটক ও নির্যাতনের কথা উল্লেখ আছে। আমাদের প্রতিবেদন অনুযায়ী বিগত সরকারের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা পদ্ধতিগত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। আন্দোলন দমিয়ে রাখা এবং ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারে এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে অপরাধগুলো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলেও অনেকেই জবাবদিহির বাইরে আছেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন, যেন এ ধরনের অপরাধ সংগঠনের সুযোগ না থাকে। আমাদের প্রতিবেদনে প্রতিশোধের রাজনীতির চক্র থেকে বেরিয়ে আসা, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করা, সেই সাথে বিচার প্রক্রিয়া যেন নিয়মানুযায়ী ও আন্তর্জাতিক মান অনুযায়ী হয়, সেই সুপারিশও করা হয়েছে। প্রশ্নের উত্তরে মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা দুদেশের বিষয়। বাংলাদেশে শুধু পুলিশ নয়, বরং গোটা নিরাপত্তা বাহিনীরই সংস্কার প্রয়োজন। কেননা বাংলাদেশে পুলিশের সেনাকরণ হয়েছে। র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থা হয় সেনাবাহিনীর আওতাধীন অথবা প্রধানমন্ত্রী বা জ্যেষ্ঠ নির্বাহীদের নির্দেশনায় চলে। আর আমি মনে করি, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের দ্বিপাক্ষিক ইস্যু। নিহত ১,৪০০ জনের মধ্যে ১১৮ জন শিশু বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
আয়নাঘরে নির্যাতনের কথা মুখে শোনা গেলেও এবারই প্রথম দেখা গেল গোপন বন্দিশালার চিত্র। প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের দেখানো হলো আয়নাঘরে 3টি স্পট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করে বলেছেন, বিনা কারণে বিনা দোষে ব্যক্তিদের উঠিয়ে এনে জঙ্গি বলে আয়নাঘরে ঢুকিয়ে রাখা হতো। আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই সেই আয়নাঘর, গোপন বন্দিশালা, যেখানে বছরের পর বছর চলত নির্যাতন। পরিবার আর স্বজনদের করুণ আর্তনাদ কখনো পৌঁছেনি শাসকদের কানে। গেল সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল সবাই অস্বীকার করেছেন এই আয়নাঘরকে। বলেছিলেন সবই গণমাধ্যম কর্মীদের বানানো গল্প। সেই গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা, গুম কমিশনের সদস্য সহ দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যম। নির্যাতনের বর্ণনা দিয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, সেলে। এরপর দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। 8 বছর রাজধানীর উত্তরা, কচুক্ষেত এবং আগারগাঁয়ে গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে। আওয়ামী লীগের শাসনকালকে অন্ধকার যুগের সঙ্গে তুলনা করেন অধ্যাপক ইউনূস। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা নাহলে আপনি নিষ্কৃতি পাবেন এটার থেকে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চায় সরকার। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গুম ও হত্যার সঙ্গে আওয়ামী লীগে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে, এমন মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সারা দেশে 700 থেকে 800-র মতো আয়নাঘরের সন্ধান এখন পর্যন্ত পাওয়া গেছে। তিনি বলেন, আওয়ামী লীগের সদস্য বা কোনো বাহিনী সদস্য বা যারাই এগুলোর করেছে তাদের বিচার করা হবে। আয়নাঘরগুলোকে এভিডেন্স হিসেবে রাখা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের রিপোর্টকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে খুন ও গুম করা হয়েছে। এখন এই একটা এভিডেন্স হিসেবে গুমের এই প্রত্যেকটা আয়নাঘরগুলো এখন সিলগালা করা থাকবে, বিকজ এটা আমাদের লিগ্যাল প্রসেসে এটা লাগবে। আওয়ামী লীগের যারা এই গুম, খুন, হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। ইউএন এর হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা যে রিপোর্টটা দিয়েছে তাতে সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এবং খুনগুলো আপনি দেখেন না, কি খুন, 4 বছরের ছেলে, 6 বছরের মেয়ে, আপনি এবং নিয়ে আপনি কি করছেন, পুড়িয়ে ফেলছেন। এবং এখানে স্পষ্ট লেখা আছে, আমার কলিগ বললেন যে এটাকে হাইড করে ফেলতে হবে, মেরে হাইড করে ফেলতে হবে। এবং তার মধ্যে যারা মারা গেছে, যাদেরকে খুন করা হয়েছে, তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা।
তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই চলতি বছর রায় হবে, এমন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এমন বললে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আদালত। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে ট্রাইব্যুনাল। বিগত সরকারের জুলুম অত্যাচারের পর ভেবেছিলাম মনের মতো সরকার পেয়েছি, কিন্তু যেভাবে গলা চেপে ধরছে তাতে নিঃশ্বাস বন্ধ হওয়ার দশা। ভ্যাট বসানো নিয়ে এনবিআর এর স্বেচ্ছাচারী আচরণ প্রসঙ্গে কথাগুলো বলেছেন বিস্কুট এবং পাউরুটি উৎপাদকদের নেতা শফিকুল ইসলাম ভূঁইয়া। ওই আলোচনায় প্রাণ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেছেন, সোনার ডিম দেওয়া হাঁস মেরে ফেলে কেবল করের হার বাড়িয়ে লক্ষ্য অর্জন হবে না। এভাবে চললে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। কৃষি গবেষণা প্রবন্ধধর্মী বইগুলো পাওয়া যাচ্ছে অমর 21 বইমেলায়। এ ধরনের বইয়ের নির্দিষ্ট শ্রেণীর ক্রেতাও রয়েছে। বুদ্ধিবৃত্তিক উন্নতিতে এসব বইয়ের ভূমিকা অপরিসীম বলছেন প্রকাশকরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজনীতি, কৃষি গবেষণা সহ বিভিন্ন বইয়ের সমাহার অমর 21 বইমেলায়। সার্ক এগ্রিকালচার সেন্টার সার্কভুক্ত দেশগুলোর কৃষি গবেষণা নিয়ে বের করেছে বিশেষ গবেষণা গ্রন্থ। এই বইটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন ফর সাস্টেইনেবল অ্যান্ড নিউট্রিশন সেন্সিটিভ এগ্রি ফুড সিস্টেমস ইন সাউথ এশিয়া। এখানে আসলে সার্কের যে 8টা দেশ আছে, বাংলাদেশ সহ সবকটা দেশের গবেষণার ফসল আছে এখানে। প্রকাশকরা বলছেন, বিশেষ শ্রেণীর পাঠকের কাছে গবেষণা ও প্রবন্ধ বইয়ের চাহিদা রয়েছে। এই ধরনের বইগুলো একটু ভারী হয়, এগুলোর গ্রাহকরা যারা, তারাও একটু গম্ভীর স্বভাবের মানুষজন হয়ে থাকেন। যারা এগুলো কিনে থাকেন, ওনারা এগুলো নিজের ব্যক্তিজীবন এবং সমাজের কাজে ব্যবহার করে থাকেন। জুলাই অভ্যুত্থান নিয়ে প্রবন্ধ, গল্প ও উপন্যাস প্রকাশ করছেন বিভিন্ন লেখক। 24 জুলাইয়ের যে উচ্ছ্বাস এবং তারুণ্যের যে অভ্যুত্থান, জনসাধারণের যে অভ্যুত্থান, সেইটার যেমন স্থান পেয়েছে এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং অবক্ষয়, সেগুলো আসলে আমি এই প্রবন্ধে উঠে আসছে। বইমেলায় বিশ্ব সাহিত্য ভবন 198 ও 199 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে অনিল বাসারের বই। বইটা স্মৃতির আড়ালে ক্রন্ধন, স্মৃতির কথা, তবে প্রেমের, শৈশব কৈশোরের, যৌবনের, তারুণ্যের যে প্রেম, সেই প্রেমের কথাই তুলে ধরেছি। বিরহের কথা লেখা আছে, ভালোবাসার কথা লেখা আছে, প্রকৃতির কথা লেখা আছে। এটা গাংচিল থেকে প্রকাশিত হয়েছে প্রথম, আর এটাতে প্রচ্ছদটা করেছে আমার নিজের মেয়ে। অমর 21 বইমেলার দ্বাদশ দিনে নতুন বই এসেছে 89টি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। দেশে ওষুধ শিল্প খাতে নতুন আবিষ্কার উৎপাদনের বৃহত্তর ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে এশিয়া ফার্মা এক্সপো। এর মাধ্যমে দেশের ওষুধ প্রস্তুতকারী শিল্প কারখানার আধুনিকতম প্রযুক্তি এবং কৌশল তুলে ধরা হবে। এই এক্সপোর মিডিয়া পার্টনার চ্যানেল আই। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্টে বিস্তারিত। দেশের রাজস্ব খাতে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ওষুধ শিল্প। এ খাতে নয়া প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরতে ওষুধজাত পণ্যের বাণিজ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম এশিয়া ফার্মা এক্সপোর আয়োজন। পূর্বাচলে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এশিয়া ফার্মা এক্সপোতে 32টির বেশি দেশের 8 শতাধিক ওষুধ শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই মেলার মাধ্যমে এশিয়ার স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করার সুযোগ পাবে। enabling us to meet approximately 98% of our own needs. You have heard already. The pharma industry of Bangladesh is paying the second largest revenue to the government's exchequer. এই এক্সপো অভিজ্ঞতা বিনিময় ছাড়াও ওষুধ শিল্পে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার ক্ষেত্র তৈরি ও বৈশ্বিক বন্ধন দৃঢ় করবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবারের মেলায় ৩০০-র মতো চীনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে যেগুলি অত্যাধিক বেশি দামে বিক্রি হয়, এবং এগুলি যদি আমরা তাড়াতাড়ি যেগুলি বর্তমানে রয়েছে সেগুলি যদি আমরা দেশে বানাতে পারি তাহলে সেগুলির ক্ষেত্রে প্যাটেন্ট আর প্রযোজ্য হবে না। মেলায় ওষুধ শিল্পের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিংয়ের পদ্ধতি, এপিআই সমূহ, যন্ত্রপাতি এবং প্রযুক্তির নানা দিক তুলে ধরা হবে। এশিয়া ফার্মা এক্সপোর মিডিয়া পার্টনার চ্যানেল আই। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে পরিবেশ বান্ধব শিল্পায়ন ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমান উন্নয়নে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে কারখানাগুলোর পরিবেশ সুরক্ষার পাশাপাশি সিইটিপি বাড়াতে সরকারের আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ দেন অংশীজনরা। রিপোর্ট আলিমাল রাজির। দেশের অন্যতম পুরনো ও বিপুল সম্ভাবনার খাত হওয়ার পরেও সুষ্ঠু পরিকল্পনা ও সিদ্ধান্তহীনতায় অন্যতম সমস্যা জর্জরিত খাত হয়ে উঠেছে চামড়া শিল্প। ভয়াবহ দূষণে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে চর্মসহ বিভিন্ন সংক্রামক রোগ। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মাটি ও বায়ুর পাশাপাশি দূষিত হচ্ছে নদী ও জলাশয়। এ খাতের পরিবেশগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে চ্যানেল আই কার্যালয়ে আলোচনা। চামড়া শিল্পে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণে শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি মাঠ পর্যায়ে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই যে অ্যাসিডগুলো ব্যবহার হচ্ছে, অ্যাসিড যারা ব্যবহার করছে ওয়ার্কাররা, তাদের এখানে ল্যাক অফ নলেজের একটা বড় ধরনের বিষয় আছে, যেটার কারণে কিন্তু এই পরিবেশগত জায়গাটাতে এটা একটা বড় ধরনের সলিড ওয়েস্টের জন্য কোনো প্রভিশনই রাখা হয় নাই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি হবে, স্টিল টুডে এটার কোনো সমাধান এখনো হয় নাই। বলা হচ্ছে এটা 9 একর বা 10 একরের মধ্যে হবে। দর্শন নদী, আপার স্টিম, লোয়ার স্টিমিং, সো এটা কিন্তু পুরো ইকোসিস্টেমটাকে আনপার্ট করছে। মানে এটা কিন্তু আমাদের এখন বাবার বিষয়। শ্রমিকদেরকে এবং মালিক পক্ষকেও আমরা বিভিন্ন রকম এই সচেতনতামূলক কার্যক্রম আমরা পরিচালনা করছি, তাদেরকে সচেতন করছি যাতে তারা এই স্বাস্থ্য সেবাগুলো নিশ্চিত। যে দেশের চামড়া দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারছি না, সেখানে আসলে ব্যবসায়ীদের মধ্যে এই অ্যাজিলিটিটা অনেক বেশি হওয়া উচিত ছিল এতদিনে। সেইখানে আমরা সেই প্যাশন, আবেগ বা এই ধরনের কোনো বিষয় দেখতে পাই। পরিবেশ বান্ধব শিল্পায়ন সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে বাসযোগ্য পৃথিবী। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে তো আমরা আসলে ফেল করেছি, তবে আমাদের আশা করছি আমরা খুব শীঘ্রই এটা পারবো। এবং এর জন্য আমাদের যেহেতু দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের কিছু চুক্তিও হয়েছে, তারা নেওয়া শুরু করলে আমাদের সলিড ওয়েস্টের সমস্যাটা মিটে যাবে। যে ধরনের কেমিক্যাল আমরা তৈরি করি, ওয়েস্ট তৈরি হয়, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিউজ করা সম্ভব। তো আমরা ধীরে ধীরে রিউজ যদি আমরা করি তাহলে আমার পরিবেশে এই যে কেমিক্যালগুলো আসবে না। তো আমরা এখন বাধ্যতামূলক করছি হলো যে ক্রোমিয়াম, যে ক্রোমটা তৈরি হয়, ক্রোম ফ্লোরটা তৈরি হয়, সেটা যেন রিসাইকেল করতে বা রিউজ করতে পারে। সরকার কিন্তু যদি প্রোডাকশনের দিকে যান তাহলে হবে না। সরকারের দ্বিতীয় কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। কাজটা করতে হবে কিন্তু শিল্পপতিদের, শিল্পের যারা মালিক তাদের করতে হবে। তারা যেন স্বল্প প্রফিটে সন্তুষ্ট না থাকেন, তারা এটাকে একটা টেকসই প্রক্রিয়াতে নিয়ে অনেক কাজ করে। মনে রাখতে হবে যে শ্রমক্ষেত্রের সমস্যা এত এবং এত বিচিত্র, এত মানে এটি 90 দিনে গুছিয়ে আনা খুব কঠিন কাজ, কারণ এখানে কাউকেই বাদ দেওয়া যাবে না। আর এটি শত বছরের সমস্যা। আমাদের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধের পাশাপাশি এই শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ট্যানারির যে কারখানাগুলো হাজারীবাগ থেকে যে গেল, সেটারও কিন্তু 7 বছর হয়ে গেছে এবং 7 বছরে কিন্তু তেমন কোনো আমরা সলিউশন এখনো বের করতে পারিনি। যে জায়গায় যাওয়া উচিত ছিল সেখান থেকে বরঞ্চ পিছন দিকে যাচ্ছে। সলিড ওয়েস্টের সমস্যার সমাধান হয়নি। তারপরে আমাদের যে প্যারামিটার গুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে আমাদের সবাই। আমরা কিন্তু একটু অ্যাকশন প্ল্যান
তৈরি করতে হবে এবং সেই অ্যাকশন প্ল্যান করতে হলে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে এবং যেটা আমাদের জন্য দরকার, আমাদের দেশের জন্য দরকার এবং আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানোর জন্য দরকার। আর সেই কাজটি করতে হলে আমাদের সবাইকে এক হতে হবে, একসাথে এগিয়ে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজক সলিডার সুইস ও ওশি ফাউন্ডেশন, আয়োজনের সহযোগী সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঢাকার মোহাম্মদপুরে জুবায়ের মাহমুদ আফরি ছোটবেলা থেকে অনুরক্ত হন গোলাপ ফুলের প্রতি। বিচিত্র গোলাপ ফোটানোর পর এবার তিনি বাড়ির ছাদে ফুলের রং, আকার, উৎপাদন আর সৌন্দর্যের নানা দিক নিয়ে কাজ করছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ছোট ছাদের উপরে বাহারি রঙের গোলাপের আয়োজন। ঢাকার মোহাম্মদপুরের জুবায়ের মাহমুদ আফরির ফুলের প্রতি এই বিশেষ ঝোঁক ছোটবেলা থেকেই। তবে বিজ্ঞানসম্মত উপায়ে গোলাপ উৎপাদনের অনুশীলনটি করেছেন গত 7-8 বছর ধরে। আমার মা থেকে আমি এই অনুপ্রেরণাটা পাই। 85 থেকে আমার ছাদে আপনার 10-20টা গাছ সবসময় আছে, গোলাপ গাছ। এটা করতে করতে আমি 2020-এ বাংলাদেশের একজন পায়োনিয়ার আছে মির্জা সাহেব, ওনার বাগান থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড হই। দেন আমি এই গোলাপটাকে মানে এক্সটেন্সিভ ওয়েতে নিয়ে যাই। এটা একটা মানে কম্প্রিহেন্সিভ রোজ গার্ডেন বলতাম। এক এক টবে এক এক জাতের গোলাপ, মোট 40 জাতের গোলাপ রয়েছে এখানে। সবকটি গাছ রঙিন হয়ে আছে ফুলে ফুলে। এই অনুশীলনের মূল লক্ষ্য প্রতিটি গাছ থেকে মানে এবং সংখ্যায় সর্বোচ্চ গোলাপ প্রাপ্তি। তার ভিতরে যে পটেনশিয়ালিটিটা আছে সেটাকে নিংড়ে নিয়ে আসা, তার সর্বোচ্চটা বের করে নিয়ে আসা। এটার আসল সৌন্দর্য আপনি আজকে পাচ্ছেন না। এটা যদি ঠিক এক সপ্তাহ আগে আপনি দেখতেন, আপনার একদম বলতেন যে এটা বাগানের 1 নম্বর গাছ। এটা প্রিন্সেস ডি মোনাকো। ফুলটা স্টিকের ভিতরে অনেকগুলো না, অনেকগুলা দেখেন, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। ফুল ও গাছ বিষয়ে তার অভিজ্ঞতাকে পৌঁছে দিতে চান দেশের সব ফুল চাষীদের মাঝে। প্যাশনের সাথে নলেজ ইনকর্পোরেট করে আমি আপনার প্রতি বছর নিজের আমার বিগত বছরের পারফরমেন্সটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই প্যাশনটাকে আমি ছড়িয়ে দিতে চাই বাংলাদেশে। আমি রোজ কালচারকে রিভাইভ করতে চাই। রকমারি গোলাপের মুগ্ধতায় আকৃষ্ট হয়ে রীতিমতো গবেষণায় নেমেছেন জুবায়ের মাহমুদ আফরি। 40 প্রজাতির অধিক গোলাপের শোভা ছড়াচ্ছে এখানে এবং এই গোলাপ নিয়ে আগামীতে এই কর্মপরিকল্পনাকে আরো প্রসারিত করতে চাচ্ছেন। ঢাকার মোহাম্মদপুরের আফরির গোলাপ বাগান থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকার সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করেন তিনি। রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে নিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি তৈরির উপর গুরুত্ব আরোপ করেন নেতারা। মইনুল হাসানের রিপোর্ট। জাতীয় ঐক্য সংহত করতে বিএনপি, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দল সংগঠনের নেতাদের নিয়ে রাজধানীর বিজয়নগরে চা চক্রে আয়োজন করে নাগরিক ঐক্য। নেতারা বলেন, দৃষ্টিভঙ্গি এক না হলে রাজনৈতিক ঐক্য সম্ভব নয়। দেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তারা। যারা রাজনৈতিক কার্যকলাপের মধ্যে যুক্ত আছেন সরাসরি, তাদেরকে আমি উৎসাহিত করতে চাই, কারণ তারাই সবচাইতে বড় অংশী। এই রাজনৈতিক দলগুলো দায়িত্ব গ্রহণ করতে হবে যে তারা জুলাই আগস্টের মধ্য দিয়ে মানুষের যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে, একটু মৌলিক পরিবর্তনের আরো একটু গোড়া ধরে টান দেওয়ার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকারের উচিত আইন শৃঙ্খলা উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমের দিকে যাওয়া। আমি মনে করি যে সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত হওয়া। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সংস্কার অভ্যুত্থানের উদ্দেশ্য সফল হবে না। বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে? দীর্ঘমেয়াদী সংস্কার হবে? জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে? গণ অভ্যুত্থানের
ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে, কিছুই হবে না। ৭১-এর সাথে ২৪-এর তুলনা ঠিক নয় বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবন মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ জলকামান ছড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা তাদের অবস্থান ধরে রাখেন। এক পর্যায়ে সড়কে বসে পড়েন তারা। এজন্য সচিবালয়ের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে সেনা ও পুলিশ। অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে ২৩০০ কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। অভিযান শেষে জালিয়াতির সত্যতা রয়েছে বলে স্বীকার করেছে নগদ কর্তৃপক্ষ। রোকসানা আমিনের রিপোর্ট। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিয়ম না মেনে গ্রাহকদের ডিপোজিটের টাকা সরিয়ে ৬০০ কোটি টাকার ই মানি তৈরি করেছে নগদ। ফলে গ্রাহকরা ট্রানজ্যাকশন করতে পারলেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। এছাড়া প্রতিষ্ঠানটির ৭০% বেশি শেয়ার অংশীদার বিদেশি বিনিয়োগকারী। এমন সব অভিযোগের প্রেক্ষিতে বনানীতে নগদের প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ঘণ্টাব্যাপী অভিযানে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। নথিপত্র, ডকুমেন্ট সবকিছুই পেয়েছি। এখন যে ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা, এটা নিতে ক্ষমতাবর হয়েছে কিনা সেটা আমরা দেখব। ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদে রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা অভিযোগের বিষয়টি স্বীকার করেন খোদ নগদের প্রশাসক। এই পরিচালনা করার ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম আসলে দেখেছি। ৬০০ কোটি টাকা বা তার চেয়ে বেশি কিছু এক্সেস ই মানি ক্রিয়েট করা হয়েছে। একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে বেশ কিছু ফান্ড সরিয়ে ফেলেছে বলে আমাদের মনে হয়েছে। ৩টা অনিয়ম: এক্সেস ই মানি ক্রিয়েট করেছে, ২ ফান্ড সরিয়ে নিয়েছে, ৩ নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। দুদক কর্মকর্তারা বলছেন নগদ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেবেন তারা। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের অন্য স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তাবকে হাস্যকর উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA ট্রাম্পের নাম উল্লেখ না করে জানায়, নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনিদের মনে যে ক্ষীণ আশা বেঁচে ছিল ওই প্রস্তাবের কারণে তা ভেঙে যাচ্ছে। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ তিনি বলেছেন, ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন করা হবে। এ বিষয়ে আরব দেশগুলোও একমত। গাজা পুনর্গঠনে $5,300 কোটি বেশি প্রয়োজন বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। এবারে আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। উৎসবমুখর পরিবেশে রংপুর আর্ট একাডেমির রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সাংবাদিক মেরিনা লাভলি সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন রংপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল ইসলাম র্যাপিড। এর আগে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অতিথিরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
বেক্সিমকো বন্ধ করে দেয়া কারখানা শ্রমিকদের পাওনা চলতি মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বৈঠকে বাণিজ্য এবং শিল্প উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় এক প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্যের যথেষ্ট সরবরাহ আছে, রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না, 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের দাম কমতে শুরু করবে। সংস্কারের নামে সংরক্ষণ না করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। রাজশাহী, খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় সমাবেশে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে দেশের অর্ধেক সংস্কার হয়েছে, বাকিটা নির্বাচনের মাধ্যমে করার দাবি জানান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে লাইলা নওশিনের রিপোর্ট। রাজশাহীর বাগমারা উপজেলায় অধ্যাপক আব্দুল ওয়াহিদ মণ্ডলের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় বক্তৃতায় জামায়াতের সমালোচনা করেন তিনি। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। খুলনার শহীদ হাদিস পার্কে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সংস্কার নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। শেখ হাসিনা চলে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক হয়ে গিয়েছে, বাকি যেসব সংস্কার নির্বাচনে করা প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জনসভা হয়েছে। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খান দ্রুত সংস্কার করে নির্বাচনের দাবি জানান। আমরা বলেছি যে যখনই ক্ষমতায় থাকেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেন, আর আপনারা না করলে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পারলে আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকারের দায়িত্ব নির্বাচন করা, কিন্তু তারা সংস্কারের নাম করে নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আন্দোলন হয়েছে একদম কেন সুষ্ঠু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলাতেও বিএনপির সমাবেশ হয়েছে। লাইলা নওশিন, চ্যানেল আই। দেশে প্রথমবারের মতো ইউটিউব ক্রিয়েটর বুট ক্যাম্প হয়েছে। বুধবার এই আয়োজনে 70 জন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন। ইউটিউব একাডেমি 1.0 শীর্ষক এই বুট ক্যাম্পে শীর্ষ ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েশন বিশেষজ্ঞ ও নতুন ক্রিয়েটররা অংশ নেন। বুট ক্যাম্পে অংশগ্রহণকারীরা ইউটিউব প্ল্যাটফর্মে সফল হওয়ার কৌশল, উন্নত কন্টেন্ট তৈরির প্রযুক্তি ও নেটওয়ার্কিং সুযোগ সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছেন। জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামে সেমিনার হয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এই সেমিনার হয়। অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ডক্টর জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আরও ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইফতেখার মনির সহ অন্যরা। ইসমাইলি সম্প্রদায়ের ইমাম হিসেবে অভিষেক হয়েছে প্রিন্স রাহিম আল হুসেইনি আগা খানের পঞ্চমের। মঙ্গলবার পর্তুগালের লিসবনে দিওয়ান অব দ্য ইসমাইলি ইমাম অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সাথে নিয়ে নেতা হিসেবে দায়িত্ব নেন তিনি। প্রিন্স রাহিম আল হুসেইনি আগা খান ইসমাইলি সম্প্রদায়ের 50তম ইমাম। 35টিরও বেশি দেশে ইসমাইলি সম্প্রদায়ের সদস্যরা অনুষ্ঠানটিতে অনলাইনে যুক্ত হয়ে ইমামের প্রতি আনুগত্য প্রকাশ করেন। আনুষ্ঠানিক ভাষণে আগা খান পঞ্চম তার প্রয়াত পিতা প্রিন্স করিম আগা খানের চতুর্থের প্রতি শ্রদ্ধা জানান। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুল চাষের অন্যতম পথিকৃৎ শের আলী সর্দার বুধবার ভোর রাতে ইন্তেকাল করেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার হাত ধরে যশোর এলাকার প্রথম বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়, যা পরবর্তীকালে চ্যানেল আই হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানেও একাধিকবার তুলে ধরা হয়েছে।
স্থপতি লাইলুন নাহার ইকরাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 1:45 রাজধানী স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। আজ বাদ আসর ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গাজীপুরের বাগানবাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। স্থপতি লাইলুন নাহার ইকরাম স্বামী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইসলামী ফ্রন্টের উদ্যোগে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালা ও আমাদের বক্তব্য শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেছেন, জনগণের প্রয়োজনে সংবিধান, জনগণ ও রাজনৈতিক সংগঠনের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন ও সংযোজন করা যেতে পারে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তারা বলেন, সর্বশেষ স্বৈরাচারী শাসকের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় সংবিধান। জনমত জরিপের মাধ্যমে সংবিধান সংস্কারে 8 দফা সুপারিশ করা হয় গোলটেবিল বৈঠকে। সংগঠনের চেয়ারম্যান আল্লামা এম এ মতিনের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য, আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের নির্দেশে বল প্রয়োগে বেড়েছে নিহতের সংখ্যা। নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়া কায়েম করেছিল মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যা তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে মন্তব্য ট্রাইব্যুনালে অসন্তোষ, ভবিষ্যতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান, আরও পরিকল্পনা কার্যকর উদ্যোগের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।